সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব দুটো বিষয় নিয়ে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার 1 মাস পূর্ণ করেছে। এই 1 মাসের একটা পোস্টমর্টেম করব। এর মধ্যে সরকার কতটুকু করতে পারলো না পারলো এ নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে ঈদ যাত্রা নিয়ে, এবারের ঈদ যাত্রা এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি সুষ্ঠুভাবেই হচ্ছে, যদিও কিছুক্ষণ আগে একটা খবর আসছে যে একটি ট্রেনের অনেকগুলো বগি লাইনচ্যুত হয়েছে। এই কারণে উত্তরাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর বাইরে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার দায়িত্ব গ্রহণের 1 মাস পার করেছে। এই 1 মাসের সরকারের মূল্যায়নটি আপনি কিভাবে করবেন? 1 মাস কিছু মানে সাইড আলোচনা করা যায়, মূল্যায়ন তো করা যাবে না পরিপূর্ণ, কিন্তু কিছু সমস্যাও দেখা যাচ্ছে, কিছু সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। যেমন আমি যদি শুরুতেই ভালো দিকটা বলি তাহলে বলবো যে এই যে কমিটমেন্টগুলো বাস্তবায়ন এত অল্প সময়ের মধ্যে, এটা বেশ প্রশংসিত। মানে নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা দেখছি খুব দ্রুত এগুলো শুরু করে দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন এবং কৃষক কার্ড, মানে তার প্রস্তুতি। তারপরে কৃষি ঋণ মওকুফের বিষয়টি আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, অসাধারণ ঘটনা। 12 লাখ লোক উপকৃত, কৃষক উপকৃত। এইগুলি খুব মানে প্রমাণ করে যে বিএনপি যেগুলো মানে কথা দিয়েছে সেগুলি রাখবে, সেগুলি খুবই ভালো, ইতিবাচক। যদিও এর বিপরীতে আলোচনাও আছে যে এইগুলি কি মানে একটা মানে স্ট্যান্ডবাজি কিনা, যে আর টাকার সংস্থানটা কোথায়, কোথা থেকে টোটাল ইনভলভমেন্টটা কত, সেই টাকাটা আসবে কোথা থেকে, এই চিত্রটা কিন্তু আমরা এখনো পাইনি পুরো। বাট এটা তো পর্যায়ক্রমে 5 বছরে হবে। পর্যায়ক্রমে আপনি 5 বছরে হবে, একসাথেই তো আর 4 কোটি হচ্ছে না, হয়তো 50 লক্ষ হবে এই বছরে। তাহলে কত? সেটাই মানে টোটাল এটা চকআউট, টোটাল পরিকল্পনাটা আমরা এখন পুরোপুরি জানি না। 5 বছরে 4 কোটি মানুষকে আমি ফ্যামিলি কার্ড দিব, তার জন্য কত ইনভলভমেন্ট হবে, টাকাটা কোথা থেকে আসবে, প্রতি বছর কত করে দেব, এই পুরো চিত্রটা হলে আরো কনফিডেন্টলি বলা যেত আর কি। কৃষক কার্ডও কিন্তু ব্যাপক, এটা মনে হচ্ছে যেন ছোটোখাটো, কারণ কৃষি উপকরণ আপনি সব এই কার্ডের মাধ্যমে সরবরাহ করবেন ন্যায্য মূল্যে, তাই তো, বা বিনামূল্যে, সেটা কি মানে স্বল্প দামে বিনামূল্যে, এই চিত্রটাও কিন্তু আমরা এখনো পরিষ্কার না। হেলথ কার্ডের কথাও কিন্তু বলা হয়েছে, সেটাও বা কেমন হবে, মানে এগুলোর একটু ডিটেইলস জানতে পারলে মানুষ বেশি আশ্বস্ত হতে পারতো, কিংবা এটার ব্যাপারে। বাট এটা শুরু করে দেওয়া, এটা বলার পরে যে 21 দিনের মধ্যেই আপনার ফ্যামিলি কার্ডটা শুরু করা, এবং এটা একবারে কম ফিগার না, মানে 35-36 হাজার লোকের যদি আপনি শুরুতেই 37 হাজার লোককে দিয়ে দিতে পারেন, দিচ্ছেন, প্র্যাকটিক্যালি তারা পেয়ে গেছে, মানে এটা এখন বাস্তবতা, রিয়েলিটি। হ্যাঁ, অনেকে বলছে তো যে এটা মানে ঈদের খুশির মতো মনে হচ্ছে, অনেকে হাতে পেয়ে বলছে। এটা ভালো, এগুলি পজিটিভ, কারণ একটা রাষ্ট্র তো কল্যাণের জন্যই করবে। এবং আমি দেখলাম যে বিরোধী দলও রেসপন্স করছে, খালকাটা কর্মসূচিকে জামাতের আমির কিন্তু সমর্থন করেছেন, এটা পজিটিভ রেসপন্স করেছেন। আমরা এরকমই চাই জাতীয় রাজনীতিতে, এটা ভালো দিক। আবার কিছু সমালোচনার দিকও আছে, যেমন জুলাই সনদটা আসলে কিভাবে বাস্তবায়ন করবে। বলছে যে মানে অপোজিশন বলছে যে বাস্তবায়নটা তারা সরে গেছে জায়গা থেকে। সালাউদ্দিন আহমেদ একটা ব্যাখ্যা দিয়েছে যে মানে আবেগ দিয়ে চলবে না, এটা মানে আইন দিয়ে চলে রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু এই আইন দিয়ে কোন কোনগুলি প্রায়োরিটি বেসিসে ইমপ্লিমেন্ট হবে, এটার একটা চিত্রটা দরকার পরিষ্কার, যে আপনারা প্রস্তাব আনেন, তারপর আমরা দেখব না, আপনারাই বলেন আগে যে আমরা প্রথম মেয়াদে, মানে প্রথম ধাপে সংসদের আগামী সেশনের মধ্যে আমরা বাদ দেন, আপনি জুলাই সনদটাই পাশ কাটায় রাখেন, 31 দফার মধ্যে আপনি কয়টা দফা ইমপ্লিমেন্ট করবেন, এটা আমরা জানতে চাই, কারণ ওইটার অনেক কিছু ওই জুলাই সনদে অন্তর্ভুক্ত করা আছে। আমরা যতটুকু জানি 31 দফার মধ্যে 16টা দফাই কিন্তু এই সংস্কার প্রস্তাবের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। রাইট। এই চিত্রটাও কিন্তু পরিষ্কার করতে হবে, তা নাহলে কিন্তু বিভ্রান্তি। অলরেডি কিন্তু
গুঞ্জন শুরু এখানে তো হয়েছে। সালাউদ্দিন সাহেব আরেকটি কথা বলেছেন, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, যে উনি বলেছেন যে এই সেশনটাতে কি কি কাজ আছে, প্রায়োরিটিটা কোথায় আছে, 133টা অধ্যাদেশ হয়েছে, এগুলো আলোচনা করে এগুলার টাইম ফ্রেমওয়ার্ক 30 ডেজের মধ্যে এটা করতে হবে। সো পর্যাপ্ত সময় নেই। আবার রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা বিরোধী দল আলোচনা করতে চেয়েছে, সরকারি দল বিরোধী দল মিলে। সেইগুলো নিয়ে উনি বলছেন যে সেকেন্ড সেশন বাজেট সেশন, তারপরেও চাইলে কার্য উপদেষ্টা কমিটিতে যদি আপনারা আলোচনা করেন, এটা প্রায়োরিটিতে নিয়ে আসতে চান, তাহলে সেকেন্ড সেশনে এই সংস্কার প্রস্তাবগুলো আসতে পারে। না, এটা হলে তো আপনাকে যেহেতু সন্দেহ করা হচ্ছে, আপনি মানে অগ্রাধিকারভাবে আগে করতে হবে, কারণ রাষ্ট্রপতির ভাষণ এটা গুরুত্বপূর্ণ না। জি, অধ্যাদেশগুলো তো এটা নিয়ম অনুযায়ী আপনাকে এ করতে হবে। আপনি দরকারে অতিরিক্ত দিন রাত করে আপনি 2 দিন 3 দিন সময় নিয়ে আপনি করে ফেলেন। হ্যাঁ, এগুলি সময় বেশি নিয়ে এগুলি working days। যখনই আপনি বলতে থাকবেন তখনই আপনার সন্দেহ হবে যে আপনি পাশ কাটাচ্ছেন, এ করে যাচ্ছেন। একদম পরিষ্কার ক্লিয়ার কাট, মানে অগ্রাধিকার ভিত্তিতে এই সংস্কারের কাজে যদি হাত দেয়, যেমনটি করে সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি, অন্য প্রতিশ্রুতি, জনতুষ্টিমূলক যে প্রতিশ্রুতিগুলো যেভাবে ইমপ্লিমেন্ট করছে, শুরু করে দিয়েছে ইমপ্লিমেন্ট করা। আমি বলবো না যে পূর্ণাঙ্গ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, শুরু করা। একইভাবে সংস্কারের কাজটা যদি এইভাবে শুরু হয়ে যায়, 2টা 4টা অ্যাক্টিভিটিস দেখা যায়, তখন হয়তো একটা আস্থা ফিরে আসবে। সেটাই তো আপনি মনে বলতে চাচ্ছেন। একদম এক্স্যাক্টলি। আরেকটা বিষয় এখানে আছে যে ব্যক্তিগতভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে উনি দেখা যাচ্ছে উনি সকাল 9টায় অফিসে যাচ্ছেন, রাত পর্যন্ত অফিস করছেন, কিংবা একের পর অ্যাক্টিভিটিস উনি খুব তৎপর। ওনার মন্ত্রীরাও অনেকে দৌড়ে ওনার সাথে পারছে না, এরকম একটা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আবার ওনারা গাড়ি নেবেন না, প্লট নেবেন না, তারপরে প্রোটোকল ছাড়াই চলাচল করা, রাস্তাঘাটে আটকে দেখে দীর্ঘ সময়, আরও কিছু কাজ এইরকম যেটা করেছেন এবং এখন পর্যন্ত এটা মেনটেন করছেন। মানে এটাও তো একটা পজিটিভলি লোকজন, এটা প্রাইমারিলি অসাধারণ। আমরা তো সরকার প্রধানের কাছ থেকে এটাও চাই। যখন আমি এইগুলি দেখছিলাম যে তিনি ওই পুলিশের নিচ্ছেন রাস্তার 2 ধারে, মাত্র 4টা গাড়ি থাকছে তার প্রোটোকলে, তিনি সকাল 9টার মধ্যে সচিবালয়ে যাচ্ছেন, ওটা শেষ করে আবার নিজের কার্যালয়ে যাচ্ছেন, তো ওটাও তার কার্যালয়। তো এই তৎপরতাগুলো তো সাংঘাতিক উজ্জীবন। আমি আরেকটাও বলছিলাম যে দয়া করে একেবারে শেখ হাসিনার আমল থেকে শুরু করে ইউনূস সাহেব পর্যন্ত, এই যে আপনি বিদেশ সফরের সময় এই যে বিশাল ভর্তি করে যে লটবহর করে নিয়ে, এই লটবহরটা কমান। কারণ আমরা ইউরোপের নেতাদের দেখছি যে সাথে এবং তার সেক্রেটারি একটা ব্রিফকেস থাকে, দুজন হাতে 2টা ব্রিফকেস নিয়ে নামে। আমি এরকম একটা দৃশ্য বাংলাদেশের ক্ষেত্রে দেখতে চাই, এটা হচ্ছে আমার দাবি। আচ্ছা, আরও আসি, কিন্তু সমালোচনার কিন্তু আরও অনেকগুলি জায়গা আছে, এটা কিন্তু একটু হতাশাজনক। যেমন একেবারে দলীয় শিক্ষকদেরকে ভিসি নিয়োগ করা 7টা জায়গায়, এটা সমালোচনার বা মানে অবশ্যই সমালোচনাযোগ্য। তারপরে 42টা জেলায়, উপজেলায় আপনি জেলা প্রশাসক, হ্যাঁ, জেলা প্রশাসক নিয়োগ, এটাও কিন্তু সমালোচনা। এটা কিন্তু তারপর 7টা সিটির আপনি মেয়র, সেখানেও প্রশাসক তো এটা তো পরে আরো 5টা যখন হয়েছে। ইন্টারিম প্রথম দফায় 6টা, পরে আরো 5টা অনির্বাচিত সরকার থাকে, তখন আমরা এই প্রশাসক শুনি। এখন তো শুনবো নির্বাচিত প্রতিনিধি সকল শাখায়। আপনি নির্বাচিত হয়েছেন বিশাল আঙ্গিকে। সুতরাং যখন নাকি বড় বিজয় হয়, তারপর পরই সবাই রাজনৈতিক সরকার চেষ্টা করে, তারপর পরই স্থানীয় সরকারের নির্বাচনগুলো দিতে, যাতে ওই বিজয়ের প্রভাবটা পড়ে ওইটাতে। এইটা একটা কৌশল, এটা ভালো। সেটার দিকে না যেয়ে প্রশাসক নিয়োগ দিয়ে 2টা ক্ষতি হলো। একটা হলো দলের ভিতরে কিন্তু স্থানীয় পর্যায়ে আরও ফাটল ধরবে। আবার দেখেন, যেখানে যেখানে আপনি যেহেতু প্রশাসক দিলেন, তাহলে এটা কোটা করে দেন। ওই 70-72 জন জামাত আর এনসিপির যে এমপিরা আছেন, তাহলে তাদের জেলাগুলোতে তাদেরকে দিয়ে দেন, তারা নিয়োগ করুক, যেহেতু প্রশাসকের ব্যাপার। তো কি করলেন আপনি, ওখানে জনপ্রতিনিধি এমপি হচ্ছে জামাতের, আর আপনি জেলা প্রশাসক হবে দলের। তার মানে একটা কনফ্লিক্ট, একটা অবস্থা তৈরি হবে। জেলা পরিষদের প্রশাসক, এইটা বাদ দিয়ে স্টেট ওয়ে আপনার নির্বাচনের দিকে যাওয়া দরকার ছিল। 3 মাসের মধ্যে আপনি দিয়ে দেন, পারলে 2 মাস, এটা তো কোনো ব্যাপার না। এত বড় নির্বাচন হইতে পারে, আর এই স্থানীয় নির্বাচন হইতে তো কোনো ব্যাপার না। তারপর আপনি ইউনিয়ন পরিষদে যান। আর আমরা তো কুফলটা দেখছি এই যে দলীয় ভিসি নিয়োগ করলে, আর এবার দলীয় ভিসি নিয়োগ করাটা আরও মারাত্মক হবে, একটা শঙ্কার জায়গা। কারণ ছাত্র সংসদগুলো হচ্ছে জামাত শিবিরের। এখন শিবির তারা প্রশাসনকেও তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। এখন আপনি দিয়ে দিলেন ওখানে দলীয় ভিসি, সেই জায়গাটা এনভায়রনমেন্টটা কেমন হবে, কনফ্লিক্টটা আরও বাড়বে কিনা,
নাকি এটা ব্যালেন্স না, হবে? এখানে দিউ ভাই একটা জিনিস এটা আমি কিভাবে বলতে চাই, সামাল আপনি দেবে আমি আপনি এটা যেভাবে পরিষ্কার না। দলীয় বিসি বলছেন, ওনারা তো দলের কোনো পদে নেই, হয়তো শিক্ষক রাজনীতিতে তারা সাদা দলের কিংবা এটা আছে, এবং তাদের প্রত্যেকের কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড যে কারো খুব একটা খারাপ আমার মনে হয় না যে বিসি যাদেরকে করা হয়েছে। আপনি যেটা বলতে পারেন কিংবা আমরা যে জায়গায় সমালোচনাটা করতে পারি, যেটা হলো যে আপনার ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং, এইগুলাতে তো 73 অ্যাক্ট আছে, এবং 1973-এর যে অ্যাক্ট অনুযায়ী এটা বিসি নিয়োগ প্রক্রিয়াটা ডিফারেন্ট। সিনেটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্যানেল যাবে, প্যানেল থেকে 3 জনের প্যানেল থেকে একজনকে রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন। সেই প্রক্রিয়াটা হয়তো চালু করা দরকার মেনটেন ছিল। করলে হ্যাঁ। সেটা বরং বেটার হতো। অবশ্যই, এবং অবশ্যই। প্রাইভেট অন্য যেগুলো পরবর্তীতে সরকারি ইউনিভার্সিটি হয়েছে, এগুলোকে সরকারকেই অথরিটি দেওয়া হয়েছে, ওইখানে আর 73 অ্যাক্ট চালু নেই। কিন্তু ব্যক্তি আপনি তো ঠিক ওইভাবে বলতে পারবেন না যে না, বলা যাবে না, কিন্তু মানে দেখেন- তাদেরকে, তারা তো অযোগ্য কেউ না। অযোগ্য কেউ না। আমাদেরও তো ধরেন সাংবাদিকের অনেকের গায়ে তো আর এখানে সে বিএনপি বা আওয়ামী লীগ, জি। কিন্তু আমরা তো জানি যে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে। তো যখন যে সরকার আসে তখন দেখা যায় যে সেই দলের সাংবাদিকরা একটা সরকারি সুযোগ সুবিধা এগুলো না, এগুলো সমালোচিত হয় পেশাদার হিসেবে। ধরেন এখন শিক্ষকদেরকে ওই জায়গা থেকে মুক্ত করে শিক্ষক আপনি ঠিক আছে, রাজনীতিটাকে একটু আপনি ধরেন বিয়ে ইয়াহিয়া, করার ধরেন দরকার। আমি আপনাকে বলি, চট্টগ্রামে ভিসি ছিল ইয়াহিয়া, জি। তার তো কোনো দলীয় নেই, তাকে রেখে দিলে কি ক্ষতি হতো? সেটা বলতেই পারেন আপনি। হ্যাঁ, এরকম আরো এরকম আপনি অন্য ক্ষেত্রেও হয়তো মিক্সড বলা করলে কিন্তু আপনার অনেক বাধে। যখন নাকি তারা নির্দিষ্ট একটা প্যানেলে নির্বাচন করে, তখন ডক্টর মামুন আহমেদ ইউজিসিতে অসাধারণ, আমি চিনি, সে দল হলেও সে যোগ্য, আপনি তাকেও রাখেন, আবার কিছু ওই ধরনের ইয়ার মতন কিছু শিক্ষককেও ওখানে আবার হয়েছে যে উনি বয়সে তুলনামূলকভাবে ইউজিসি আর একটু সিনিয়র দেওয়া হয়, এরকম কথাবার্তা যাক, ওটা আলোচনায় বড় আছে। কথা না, আমি সিনিয়র জুনিয়রে না, আমার জি, জি। কথা হলো যোগ্য, দক্ষ এবং কর্মঠ মানুষ দরকার। সেই হিসাবে আমি মনে করি এই নিয়োগটা ভালো হয়েছে। বাকিদের সম্পর্কে আমি বলবো না, কিন্তু আমার যেটা প্রত্যাশা ওইভাবে ওই প্রথম কথা হলো যে ওইভাবে যদি নিয়োগ হয় সিনেটের মাধ্যমে সবচেয়ে ভালো হয়। আর যদি না হয় তাহলে আপনি মিক্সড করে দেন, যাতে আঙুল দিয়ে দেখাতে না পারে যে উনি তো ওই সাদা দল বা নীল দলের জি, তো জি। প্রতিষ্ঠিত হয়ে। সরকারের 1 মাস নিয়ে, 1 মাস সময় যথেষ্ট নয় যে কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য। তারপরেও মর্নিং শোজ দ্য ডে এই কথাটা প্রচলিত আছে। আমরা প্রাথমিকভাবে যদি বলি, ভালো মন্দ মিলিয়েই সরকার, এবং সরকার যে কাজগুলো করেছে আমরা এর মধ্যে যথেষ্ট ভালো কাজে দেখেছি, এবং আশা করব যে এটা কন্টিনিউ করবে, এবং যে সমস্ত জায়গায় সমালোচনা আছে এগুলোকে কাটিয়ে উঠে তার সামনের দিকে এগোবে। আমরা দ্বিতীয় আরেকটি আলোচনায় যাচ্ছি, এটাও সরকারের সাথে রিলেটেড, যেটা বলবো যে ঈদ যাত্রা। আপনারা জানেন যে আমাদের ঈদের একবারে কাছাকাছি সময় আমরা অবস্থান করছি, এবং সরকারি ছুটি শুরু হয়ে গেছে। এবার 7 দিনের ছুটি পেয়েছে সরকারি কর্মচারীরা এবং প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। তো আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে ঈদ যাত্রাটা মোটামুটি স্বাচ্ছন্দ্যের হয়েছে, যদিও যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আজকে একটা ট্রেনের 9টা বগি লাইনচ্যুত হয়ে গেছে, নীলসাগর ট্রেনের, এবং উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ একটু ডিসরাপ্টেড হচ্ছে। তার বাইরে টাঙ্গাইলের ওইখানে এক ধরনের কনজেশন আছে 10-12 কিলোমিটার জায়গা। এর বাইরে অন্যান্য সামগ্রিকভাবে ঈদযাত্রাটা অনেকটা স্বাভাবিক। এবং এখানে আরেকটা কথা বলবো যে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধের কারণে অনেক বেড়ে গেছে। 85টি দেশ জ্বালানি তেলের মূল্য বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। এই সব মিলিয়ে আপনি ঈদযাত্রার বিষয়টাকে বিশেষ করে কিভাবে দেখছেন? ঈদযাত্রার এবার গতিটা ভালো, কিন্তু ওই যে জ্বালানি সংকটের কারণে চালকদের বা বাস মালিক, পরিবহন মালিকদের কষ্ট হচ্ছে তাদের সংগ্রহ করতে পেট্রোল পাম্পগুলো থেকে। যদিও বলা হয়েছে- সরবরাহটা সরকার যদিও বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখে মনে Practically, হচ্ছে হ্যাঁ। আজকেও অনেক লম্বা কিউ আছে, আমরা দেখতে পাচ্ছি সব বিভিন্ন পেট্রোল পাম্পের প্রতিদিনই সামনে। দেখা জি, যাচ্ছে আর কি। জি। এইটা যদিও রেশনিংটা তুলে দিছে সরকার, বলছে যে কোনো লিমিটও নাই, রেশনিং নাই, কিছুদিন রেশনিং ছিল, লিমিট ছিল, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে কিউ রয়ে গেছে অনেক বড়। জি। হ্যাঁ, না না, এটা যার ট্রেনগুলো খুব টাইমলি ছাড়ছে এই কথাটা বলা হচ্ছে, কিন্তু মিডিয়া যে নিউজগুলো আসছে এতে বলা হচ্ছে যে এবার অন্যবার যেটা হলো যে ট্রেনগুলো টাইমলি ছাড়তো না, কিন্তু এবার ছাড়ছে। হ্যাঁ ছাড়ছে, কিন্তু একটা জিনিস মানে খুবই ভয়ার্থ। আমি একটা ছবি দেখলাম যেভাবে ছাদের উপরে উঠছে, হ্যাঁ ভিড় অনেক বেশি। হ্যাঁ, এটা তো খুব বিপজ্জনক। এই জায়গাটা যদি ছাদটাকে যদি ব্যবহার করতেই হয়, যদি ঠেকানো নাই যায়, তাহলে ওখানে রেলিং করে দিয়ে ওটা একটা নিরাপত্তার ব্যবস্থা করেন। তা নাহলে এটা কিন্তু যে কোনো সময় বড় ধরনের হঠাৎ করে যদি ব্রেক কষে কোনো কারণে,
তাহলে কিন্তু বড় বহু ধরনের মানুষ দুর্ঘটনা বড় ঘটতেই ধরনের পারে, দুর্ঘটনা ঘটতে ঘটবে। কিংবা এখন ওই হয় যে কি আমরা দুর্ঘটনার কথা না বললাম ঘটা আমরা পর্যন্ত জানি না আমরা latest- চুপচাপ থাকি। জি না সেটা তারপর বললাম যে এই যে দুর্ঘটনার কবলিত হলে তখন যদি উপরে লোক থাকে তাইলে তারাও আহত হওয়ার সম্ভাবনা, মারা যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। হ্যাঁ। কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা কি লম্বা ছুটি হওয়ার কারণে এই ঈদ যাত্রাটা লম্বা ছুটি হওয়ার কারণে, কারণ কমফোর্টেবল হলো নাকি? এটা বিগত কয়েক ঈদ থেকে, এটা আলাদা কোনো সরকারের কোনো ক্রেডিট আছে বলে মনে করি না। এটা গত কয়েকটা ঈদ থেকে দেখবেন যে ছুটিগুলি আগে যেমন ছিল 3 দিন দিনের ছুটি, ছুটি। আগের দিন 3 দিন, তারপরের দিন সব মিলায় বড়জোর মানে 4 দিন কি 5 দিন থাকতো। এখন কিন্তু 4 দিন হতো সাধারণত। হ্যাঁ হ্যাঁ 4 দিন হতো। জি। এখন কিন্তু এটা লম্বা করে 1 সপ্তাহ করা হয়েছে, জি। যার কারণে তার মধ্যে আবার শুক্র শনি পড়ছে, জি। সব মিলে একটা লম্বা সময় পাওয়াতে এই চাপটা কমে গেছে। আপনার ঈদের কিন্তু যাওয়া শুরু করছে আরো 2 দিন 3 দিন আগে থেকে লোকজন যাওয়া শুরু করেছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। যাওয়া শুরু করছে। এবং ফেরার পথেও তাই হবে, ঈদের পরেও একটা লম্বা সময় নিয়ে হ্যাঁ, লোকজন ফিরতে পারবে। হ্যাঁ। মানে এই সিস্টেমটা আমরা বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের আমলে এইটাকে, এই ছুটিটাকে লম্বা করে দেওয়ার না প্র্যাকটিসটা আমরা এটা গত 2টা ঈদে না, না, দেখেছি। এটা শেখ হাসিনার আমলের শেষের দিকে আপনার মনে আছে ছিল যে না কিন্তু? লম্বা ছুটিটা Last, একটা বাড়িয়ে হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, তো ছিল যে না। ছুটিটা লম্বা হওয়ার কারণে মনে হচ্ছে যে এই প্রেসারটা হয় এবং এই প্র্যাকটিসটা কন্টিনিউ করছে। হ্যাঁ, ভালো যে কোনো কিছুই যে কোনো সময় হোক না কেন এটা কন্টিনিউ করলে, বাট সরকারের তদারকি, আমি যেটা বলছিলাম যে আপনি ট্রেনটা যে টাইমলি ছেড়ে যাচ্ছে এটা কিন্তু এর আগের ঈদ আগে পর্যন্ত ছিল না, কখনো হয়নি, এটা হ্যাঁ। খুবই হয়তো এইবার এটা এই শেখ জায়গায় রবিউলের improvement। একটা বেশ তৎপরতা এটা দেখা যাচ্ছে আর কি। সে খুবই এই ব্যাপারে খুব মানে active আর কি, মনিটরিংটা এবং স্ট্রং হওয়ার monitoring কারণে হয়তো, দৌড়াচ্ছে সরকার যে, তৎপর থাকার কারণে হয়তো। মানে আসলে সরকার প্রতি যেমন তারেক রহমান দৌড়ানোর কারণে সবাই এখন দৌড়াচ্ছে। এই এখন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল ইয়াং, সেও দৌড়াচ্ছে বলে সবাই তৎপর। এই আসলে হয় কি, ধরেন সংকটটা থাকবে, আপনি এখন অনেক কিছু আছে যে আপনি ব্যক্তিগতভাবে যদি উদ্যোগী হন তাহলে সমাধান করা যায় সংকট সত্ত্বেও। তো এবার আমরা দেখলাম যে প্রলম্বিত ছুটি হওয়ার কারণে আর এইগুলির উপরে যেহেতু নজরদারি কিংবা মনিটরিংটা স্ট্রং হওয়ার কারণে এটা পজিটিভ রেজাল্ট আসছে। তুলনামূলকভাবে অনেক ভালো হচ্ছে। কিন্তু যদি শুধু জ্বালানি সংকটটা জি। নিয়ে চিন্তা করছি, ধরেন কথার কথা যদি সংকটটা আরো বেড়ে যায়, জি। মানে আর মজুরটা যদি ক্রাইসিসে পড়ে যায়, তো ফেরার পথে কোনো সমস্যা হয় কিনা, যারা হয়তো 1 সপ্তাহ পরে ফিরবে বা 5 দিন 7 দিন পরে ফিরবে, আমার মনে হয় তারা না যে সংকটের মধ্যে পড়ে কিনা, আমি এটা ভয় পাচ্ছি। এই ঈদ যাত্রা ফেরা পর্যন্ত আমার মনে হয় না জ্বালানি তেলের মূল্য বাড়ার কোনো কে চান্স কখন আছে, ফিরবে আপনি তো ক্রাইসিসের জানেন না। চান্স আছে না। আমরা যদি ছুটি পর্যন্তই ধরি আর কি, সেটা আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে ইরান যুদ্ধ। আপনি দেখেছেন যে কালকে ইরানের বলা হয় উনি আলী খামেনির পরে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, জ্যেষ্ঠ এবং সিনিয়র বিভিন্ন কারণে, লারজানি। তো লারজানির এই কিলিংটা, এবং তার ডেপুটিও মারা গেছেন একই ঘটনায়, যেটা পরে আমরা দেখলাম। তারপরে তারা প্যারামিলিটারি গ্রুপের যে চিফ, উনি প্রায় 6 বছর থেকে দায়িত্ব ছিলেন, সুলাইমানি। এই সুলাইমানিকে হত্যা করা হয়েছে। এখন তারা টার্গেট করছে সিকিউরিটি চিফকে হত্যা করার জন্য একটা টার্গেট করছে। তো এই যে ইরানকে কেন্দ্র করে ইরানের নেতৃত্ব, রিজিম চেঞ্জ, এই অব্যাহত যে প্রক্রিয়া চলছে সামগ্রিকভাবে, এবং পুরো উপসাগর একটা ভলাটাইল সিচুয়েশন এখানে ক্রিয়েট করে আছে। আবার দেখছি যে সৌদি আরবে মুসলিম দেশগুলোর মন্ত্রীরা বসছেন। ট্রাম্প আবেদন করেছিলেন তার নেটো মিত্রদের, পশ্চিমা মিত্রদের হরমুজ প্রণালী রক্ষায় এগিয়ে আসার জন্য, কোনো সাড়া পান নাই। আবার মুসলিম যে উপসাগরীয় দেশগুলো আছে ইরানের বাইরে, সৌদি আরব, কাতার, এইগুলাকে বলছিলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তারাও সাড়া দেয় নাই। বাট যুদ্ধ চলছে, ইসরায়েল এবং আমেরিকার আক্রমণ এবং ইরানের পাল্টা আক্রমণ চলছে। এখানে দেখেন ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা সত্য। কিন্তু ট্রাম্প কিন্তু জেতে নাই বলে এখন যে কাজগুলি করতেছে এটা খুব কাপুরুষোচিত। আপনি কোনো দেশে যুদ্ধের সময়ও আপনাকে যে যুদ্ধ করতে হয় তাতে মানে যাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক প্রধান কর্মকর্তা, এগুলিকে কখনো টার্গেট করা হয় না। কিন্তু 28শে ফেব্রুয়ারিতে করা হলো, এবং এখন যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্পকে, কারণ ট্রাম্প আস্তে আস্তে কনফাইন্ড হয়ে যাচ্ছে, কারণ সাড়া পাচ্ছে না মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধে জড়াইতে পারেনি সে। সব মিলায় এখন এই একটা বিজয় সে করতে চায়, এবং বলছে তো যে সে নিজেই এখন ট্রাম্প এটা শেষ করে দেবে। শেষ করার আগে
সে বলতে চায় যে ইরানকে ধ্বংস করে দিছি, নেতৃত্বকে ধ্বংস করে দিছি, আমাদের এটা প্রাথমিক বিজয় হয়েছে, এরপরে যদি বাড়াবাড়ি করে তাহলে আমরা এর আবারও এ করবো, এইভাবে বলে সে বেরোয় আসতে চাচ্ছে। কিন্তু এটা খুব ন্যাক্কারজনক হয়েছে, সারা বিশ্ব এটা নিন্দা করছে। এই কারণে দেখেন তার সবচেয়ে মিত্র দেশ যুক্তরাজ্য, কেয়ার স্টারমার সরকার, সেটা বলছে যে না, আমরা এটাতে কোনোভাবেই জড়াবো না। একজন মন্ত্রী খোঁচা দিয়ে বলছে যে এটা হচ্ছে ট্রাম্প হচ্ছে একটা লেনদেনের একটা প্রেসিডেন্ট, সে লেনদেন ছাড়া বোঝে না। তো জার্মানি, ফ্রান্স, ইতালি কেউই কিন্তু সাড়া দেয়নি। এবং অনেকটা বলা যায় যে এটা ইসরায়েলের যুদ্ধ, এতে আমেরিকার সহযোগী হিসেবে কাজ করছে। মানে এতে আমাদের কোনো এ নেই, এই যুদ্ধ আমরা শুরু করিনি, এটা পরিষ্কারভাবে বলছে। জার্মানিও বলছে যে এই যুদ্ধ আমাদের না। এবং এই যুদ্ধে সামগ্রিকভাবে আমরা সারা বিশ্বের লোকজনই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তো জ্বালানি তেল শুধু বাংলাদেশ বলে না, বলা হচ্ছিল এর আগে একটা যে দরিদ্র জনগোষ্ঠী যুদ্ধটা শুরু করছে, ধনীরা, আর 90টা দেশ একদম সরাসরি এফেক্ট হয়ে গেছে অলরেডি। 90টা দেশের খুব খারাপ অবস্থা। আজকে দেখেন যুক্তরাজ্যের যে আপনার নিরাপত্তা উপদেষ্টা, প্রধান নিরাপত্তা উপদেষ্টা যে আলোচনার সাথে যুক্ত ছিল, যুক্তরাজ্যের, আচ্ছা রাজ্যের, জি ব্রিটিশ, সে এই আলোচনার মধ্যস্থতাকারীদের মধ্যে অন্যতম। সে বলছিল যে আলোচনাটা তো একদম শেষ পর্যায়ে চলে আসছিল এবং ইরানকে করে বলছে যে ইরান যে এত মানে চমৎকারভাবে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি, সেটা যে অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রকে তারা ইনভলভ করতে চাচ্ছিল। এইরকম পর্যায়ে এসে তারা মানে ভেঙে দিয়ে হামলা করলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথির বক্তব্য শুনলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।